হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম তোমাদের সবাইকে। তো আজকের ভিডিওতে আমরা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য একটা প্র্যাকটিস সেট শেয়ার করব অঙ্কের ওপর। তো এই ভিডিওটাতে মেনলি এসএসসি 2016-র যে অঙ্ক কোশ্চেনটা সেটা ডিসকাস করব। তো অনেকদিন ধরেই এই সিরিজটা চালু করব বলে প্ল্যান করছিলাম, কিন্তু শুরু করতে পারছিলাম না এসআইআর-এর কাজের চাপের জন্য। তো আজকে কিছুটা সময় পেয়েছি, তো চলো ভিডিওটা শুরু করি। তো এখানে কী বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়ালে এবং প্রস্থ 15% কমালে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কী হবে সেটা আমাদের বলতে হবে। তো তো তোমরা একটা ফর্মুলা হয়তো জানো সবাই, প্রত্যেকেই, এ প্লাস বি প্লাস এ বি বাই 100। এই ফর্মুলাটার উপরে এখানে হবে। এখানে এ মানে কত, 15% প্রথমে বাড়িয়েছে, তো এ মানে 15%। তারপর প্রস্থ কমিয়েছে 15%, তাহলে বি কমিয়েছে, তাহলে -15%। তাহলে এবার ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন আমাকে বের করতে বলেছে। তো এর জায়গায় 15 বসালাম, বি এর জায়গায় 15 বসালাম, প্লাস এর জায়গায় আবার 15 বসালাম, বি এর জায়গায় ইন্টু -15 বাই 100। তাহলে 15 15 কেটে গেল, অ্যান্সার কি চলে আসলো, এই টোটালটা পার্সেন্টেজে হবে -15 স্কোয়ার কত, 225 বাই 100। মাইনাস কেন আসলো, মাইনাস আসলো এর কারণে, কারণ ক্ষেত্রফল এর মানে হচ্ছে ক্ষেত্রফল হ্রাস পাবে, বৃদ্ধি পাবে না। তাহলে বৃদ্ধি যেগুলো আছে সেগুলো প্রথমে কেটে দিই, সেগুলো হবে না। এবার দেখো, আমি অপশন দেখেই এটাকেও এলিমিনেট করতে পারি, কারণ নিচে দেখো 3 আছে, আমার এখানে নিচে 100 যেহেতু আছে, তো 100 যেহেতু আছে সুতরাং 3 এখানে কখনোই আসতে পারে না, 4 আসতে পারে, কারণ 100-র ভিতরে কিন্তু 4 আছে, 100-র ভিতরে 3 নেই। তো হরে কখনোই 3 আসতে পারে না, তো সেই জন্য আমার অ্যান্সার ডি আমি দাগিয়ে দেব। তাছাড়াও তোমরা কাটাকাটি করে এখানে দেখতে পারো, 25 দিয়ে কাটলে 9 25 125, 4 25 125, 9/4 মানে কত হচ্ছে, 2 পূর্ণ 1/4। এত পার্সেন্ট হ্রাস, তো অপশন ডি হয়ে যাবে আমার অ্যান্সার। এবার চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। নেক্সট কোশ্চেন কী বলেছে, 3টি সংখ্যার গসাগু বের করতে বলেছে। তো সবগুলো দশমিকে আছে, তো সংখ্যা 3টিকে প্রথমে আমি ভগ্নাংশে রূপান্তরিত করি। এটা কি হবে, 17/10। পরেরটা যদি পয়েন্ট ওঠাই কী হবে, 51/100। তারপরেরটা কী হবে, 153/1000। এবার ভগ্নাংশের গসাগুর ফর্মুলা কি আমরা সবাই জানি, তো এদের গসাগুর ফর্মুলাটা কি হবে, উপরে যেগুলো আছে লবে যেগুলো আছে তাদের প্রত্যেকের গসাগু মানে 17, 51, 153 এদের গসাগু করতে হবে। আর নিচে হরে যেগুলো আছে মানে 10, 100, 1000 এদের সবার কি করতে হবে, লসাগু। এটা হলো ভগ্নাংশের গসাগু এর ফর্মুলা। এবার যদি লসাগু বের করতে বলতো তাহলে কি হতো, ঠিক উল্টোটা হয়ে যেত, উপরে যেগুলো থাকবে সেগুলোর লসাগু, নিচে যেগুলো থাকবে সেগুলোর গসাগু হয়ে যাবে। মানে যেটা যখন বের করতে বলবে সেটা উপরে হবে, বোঝা গেল। এবার তাহলে 17, 51, 153 এর গসাগু কী হবে, দেখো 17 এটা 3 গুণ, 3 × 17। আর এটা দেখো, এটা আবার 51 এর 3 গুণ মানে 17-র 9 গুণ। তাহলে সবগুলোর মধ্যেই 17 লুকিয়ে আছে, তাহলে গসাগু কী হয়ে যাবে, 17 উপরে হয়ে যাবে। এবার নিচে দেখো, এটা 1000 হবে, নিচে দেখো 10, 100, 1000-এর লসাগু। এখানে সবথেকে বড় সংখ্যা কোনটা, 1000। তো 1000-এর মধ্যে দেখো 1000-কে 1000 দিয়েও ভাগ যাবে, 1000-এর মধ্যে 100 লুকিয়ে আছে, 10ও লুকিয়ে আছে, তাহলে এর লসাগুটা কী হয়ে যাবে, 1000 হয়ে যাবে। তো অ্যান্সার আমার কী হয়ে যাবে, পয়েন্টের আগে 3 ঘর আগে পয়েন্ট হবে, পয়েন্টের পরে 3টা প্লাস সি হয়ে যাবে আমার অ্যান্সার। এবার নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট দেখো কী বলেছে, হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো।
যদি সে আরও 54 টাকা বেশিতে বিক্রি করতো তবে 8% লাভ হতো। ঘড়িটির বিক্রয় মূল্য আমাকে বের করতে বলেছে। আচ্ছা, 10% ক্ষতিতে বিক্রি করছে, মানে 100 টাকার জিনিস যদি হয়, ঘড়িটার দাম যদি 100 টাকা ধরে নিই আমি, তাহলে বিক্রয় মূল্য কী হবে? এটা সিপি ধরে নিলাম। তাহলে বিক্রয় মূল্য কী হবে? ও বিক্রি করেছে 10% লসে। 100 টাকার 10%, 10 টাকা লসে বিক্রি করেছে, আর তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে 90 টাকা। যদি সে আরও 54 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে 8% লাভ হতো। 8% লাভ মানে কি? 100 টাকার জিনিসে যদি 8% লাভ করে মানে 108 টাকা। তাহলে সিপি 100 টাকা, প্রথমে 90 টাকায় বিক্রি করলো, পরের 108 টাকায় বিক্রি করলো। তো এদের মধ্যে ডিফারেন্স দেওয়া আছে কত? 54 টাকা। তাহলে এখানে 108 থেকে 90 গেলে কত ইউনিট হচ্ছে? 18 ইউনিট। তো 18 ইউনিটের ভ্যালু আমাকে কোশ্চেন অনুসারে দেওয়া আছে কত? 54 টাকা। আমাকে বের করতে হবে ঘড়িটির বিক্রয় মূল্য, মানে অ্যাকচুয়াল বিক্রয় মূল্য কত? 90। তাহলে 90-এর ভ্যালু কত হবে? এটা দেখো, এখানে 5 গুণ হলো, তাহলে এটাও যদি আমি 5 গুণ করি হয়ে যাবে 270, অপশন ডি। একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা এবং এটা ধার্য মূল্যের থেকে 25% কম। দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয় তবে শতকরা লাভ কত হবে? ক্রয় মূল্য মানে কি? সিপি, কস্ট প্রাইস। তো কস্ট প্রাইস দেওয়া আছে কত আমাকে? 620 টাকা। আর ধার্য মূল্য মানে কি? ধার্য মূল্য মানে মার্ক প্রাইস। এবার মার্ক প্রাইস আমি এখানে ক্রয় মূল্য থেকে বলে দিচ্ছি, ক্রয় মূল্যটা ধার্য মূল্যের থেকে 25% কম। তাহলে ধার্য মূল্য কত হবে এখান থেকে বের করতে পারবো। মানে ধার্য মূল্য এমপি যদি তোমার 100 হয় তাহলে ক্রয় মূল্য কত হবে এখানে? 75। বা এটাকে ভগ্নাংশে করে ছোটও করে দিতে পারি। 25% মানে কত? 1/4। তো এমপি যদি এখানে 4 হয় তাহলে 4-এর থেকে 1 কম, সিপি কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। এবার 3-এর ভ্যালু দেওয়া আছে কত? 620। তাহলে 4-এর ভ্যালু কত হবে? 4-এর ভ্যালু 620/3 ইন্টু 4, ঐকিক নিয়ম করলাম। 3-এর ভ্যালু 620 হলে 1-এর ভ্যালু 620/3, 4-এর ভ্যালু 620/3 ইন্টু 4। এবার তাহলে আমি এটা কি পেলাম? এটা এমপি পেলাম, মার্ক প্রাইস। এটা তো ক্রয় মূল্য। এবার দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয়, এবার 620/3 এটা হচ্ছে মার্ক প্রাইস। তো 15% ছাড় দিলে কত হবে? 100 টাকার জিনিস আমি 15% ছাড় মানে 85 টাকায় বিক্রি করব। তো এটা কি হয়ে যাবে? এটা তাহলে আমার সেলিং প্রাইস হয়ে যাবে। মার্ক প্রাইস থেকে 15% ছাড় দিয়ে আমি বিক্রি করছি। এটা কাটাকাটি করে আমি সলভ করি। এখানে 4 দিয়ে কাটলে 25 হবে, 5 দিয়ে গেলে 5 17 85, এখানে 5, আবার 5 দিয়ে কাটলে এখানে 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 4 5 20। এটা সলভ করলে 17, 4 17 68, হাতে থাকলো 6, 17 দুগুণে 34, 40, হাতে 4, 17 অক্ষে 17, বাই হচ্ছে 3 হয়ে যাচ্ছে। এটা ভগ্নাংশ করলে কি হয়ে যাবে? আগেই ভগ্নাংশ করার দরকার নেই, প্রথমে এখানে শতকরা লাভের পরিমাণটা আমি প্রথমে লাভের পরিমাণটা বের করে নিই। 620 ক্রয় মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে আমার এটা। তো এখান থেকে 620 মাইনাস করলে আমি লাভের পরিমাণটা পেয়ে যাব 3 21 0 8, 3 দুগুণে 6, 3 6 18। তো মাইনাস করলে এখানে 8 4 2, 248/3 চলে আসলো আমার লাভের পরিমাণ। এবার যদি আমি শতকরা লাভের পরিমাণ বের করি, শতকরা লাভের পরিমাণ কিসের উপর হয়? সবসময় কিন্তু সেটা ক্রয় মূল্যের ওপর লাভের পার্সেন্টেজ বের করা হয়। তো আমি বের করে নিই, লাভ কত হয়েছে? 248/3 কার ওপর? 620-র ওপর ইন্টু 100-তে কত হয়েছে? তো এটাকে যদি আমি শূন্য কেটে দিই, এখানে 4 দিয়ে কাটলে
4 দিয়ে যাবে, 4 দুগুণে 8, 4 4 24, তাহলে কি চলে এলো 40/3। তো 40/3 যদি হয়, এটা ভগ্নাংশে করলে কত হবে? 3 1 3, 3 3 9, 1/3%। তো 13.1/3% আমার হয়ে যাবে অ্যান্সার। এবার নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক কী বলেছে দেখো, 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন লাগে। আরও 2টি মেশিন বসানো হলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কত কম লাগবে সেটা আমাকে বের করতে হবে। তো এখানে প্রথমে কি দেখতে হবে, আমার কাজের সংখ্যাটা কিন্তু সেম। প্রথমে 1000টি যন্ত্রাংশ তৈরি করছি, পরেও ওই একই সংখ্যক যন্ত্রাংশ আমি তৈরি করছি। তো ওয়ার্ক ডান এখানে সেম, তো ওয়ার্ক ডান আমি এখানে ইকুয়াল করে দেবো, তাহলে আমি কত দিন লাগলো পরে সেটা আমি পেয়ে যাব। তো দেখো প্রথম ক্ষেত্রে 16টি মেশিন কতদিন কাজ করলো? 27 দিন। তো টোটাল ওয়ার্ক ডান আমি এখানে পেয়ে গেলাম প্রথম ক্ষেত্রে। এবার নেক্সট কন্ডিশনে কি বলেছে, আরও 2টি মেশিন বাড়ানো হলো। মানে প্রথমে 16টি মেশিন ছিল, তারপরে 18টি মেশিন হয়ে গেল। এবার কতদিন সময় লাগলো সেটা আমি জানি না, তো ডি ধরে নিলাম, ডি দিন সময় লাগলো। তাহলে এটাও যত পরিমাণ যন্ত্রাংশ তৈরি করছে, এটাতেও কিন্তু তত পরিমাণই যন্ত্রাংশ আমার তৈরি হচ্ছে। তাহলে দুটো ক্ষেত্রে ওয়ার্ক ডান আমার সেম হয়ে গেল। এবার ডি এর ভ্যালু আমি কীভাবে বের করবো? 16 × 27 বাই এখানে 18 হয়ে যাবে। 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 3 নং 27, 9 দিয়ে এটাকে কাটলে 8, তাহলে 3 8 24। তাহলে প্রথমে লাগছিল 27 দিন, আর এখন লাগছে 24 দিন, মানে 3 দিন আমার কম সময় লাগবে। এবার আমি চলে যাই নেক্সট অঙ্কে। নেক্সট দেখো কী বলেছে, 3টি ভগ্নাংশের যোগফল দেওয়া আছে। যদি বড় ও ছোট ভগ্নাংশের অনুপাত 7:6 হয় এবং অনুপাতটি যদি মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি হয়, তবে ভগ্নাংশ 3টি হবে। এবার দেখো এখানে কি বলেছে, প্রথমে তো ভগ্নাংশ 3টার যোগফল আমি এখানে পেয়ে গেছি। তো পরের কন্ডিশনে কি বলেছে, বড় এবং ছোট ভগ্নাংশের অনুপাত দিয়ে দিয়েছে। তারপরে আরেকটা কন্ডিশন কি দিয়েছে, অনুপাতটি যদি মাঝের ভগ্নাংশের থেকে 1/3 বেশি হয়। তার মানে এখান থেকে আমি মাঝের ভগ্নাংশটা প্রথমে বের করতে পারবো। তো বড় ছোটোর অনুপাত দিয়েছে 7/6। এবার অনুপাতটি কি বলেছে, মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি। তাহলে মাঝের ভগ্নাংশটা কি হয়ে যাবে, 7/6 - 3, মানে 3টা ভগ্নাংশ আমি প্রথমে এ বি সি ধরে নিলাম, ঠিক আছে। এবার বি এর ভ্যালু আমি এখান থেকে পেয়ে গেলাম, মাঝের ভগ্নাংশটা। তাহলে কী হয়ে যাবে, এখানে 6 7 - 2, 5/6, এটা পেয়ে গেলাম কি আমি, মাঝের ভগ্নাংশটা। এবার এখানে 3টা ভগ্নাংশের যোগফল আমি পেয়েছি। তো এখান থেকে আমি 5/6 বিয়োগ দিয়ে দিলে বড় আর ছোট ভগ্নাংশটার যোগফল পেয়ে যাব। এবার এখান থেকে দেখো আমি বড় ভগ্নাংশটা 7x ধরে নিলাম, আর ছোট ভগ্নাংশটা 6x ধরে নিলাম। তাহলে তাদের যোগফল কি হয়ে যাবে, মানে এর ভ্যালু আমি 7x ধরলাম, আর ছোটোটা সি এর ভ্যালু আমি 6x ধরে নিলাম। তাহলে দুটোর যোগফল কত হয়ে যাবে, এখানে 13x, 7 + 6, 13x এর ভ্যালু কী হয়ে যাবে, এখানে দেখো 3টি ভগ্নাংশের যোগফল দিয়েছে 24, 24 দুগুণে 48, 59, মাইনাস করে দিব মাঝেরটা, তাহলে বাকি দুটোর যোগফল আমি পেয়ে যাব 5/6। এবার 24 যদি লসাগু হয় 59 মাইনাস এখানে যদি 24 করতাম, 4 6 24, 4 5 20, তাহলে 36/24 হয়ে গেল আমার বড় ও ছোট ভগ্নাংশের যোগফল। এখানে একটা ছোট্ট ভুল হয়ে গেছে, এটা 56 নয় 59 হবে, এখানে 39/24 হয়ে যাবে। তাহলে এক্সের ভ্যালু আমরা পেয়ে যাব এখান থেকে 13 দিয়ে ভাগ করলে 3/24, মানে 1/8। তাহলে বড় ভগ্নাংশটা কি হলো, 7x, 7/8, আর ছোটো ভগ্নাংশটা এখান থেকে পাবো কি 6x, মানে 6/8। তাহলে দেখো এবার 3টা ভগ্নাংশই পেয়ে গেলাম। 5/6 কোথায় আছে, দেখো একটা ভগ্নাংশ বের করলেই কিন্তু আমি এখানে অপশন টেস্ট করে অপশন ডি দাগিয়ে দিতে পারতাম, কারণ 5/6 কিন্তু অন্য কোনো অপশনেই ছিল না। তো এই প্রসেসটা না করলেও কিন্তু আমি অপশন ডি দাগিয়ে অন্য কোশ্চেনে চলে যেতে পারতাম। তাও ফুল প্রসেসটা দেখালাম তোমাদের সুবিধার জন্য। এরকম অপশন নাও থাকতে পারে, 5/6 যদি আরেকটা অপশনে থাকতো তখন তোমাকে গোটা অঙ্কটাই করতে হতো। তো অপশন ডি হয়ে যাবে আমার অ্যান্সার।
বড়োটা 7/8, ছোটোটা 3/4। 3/4 কীভাবে এলো, এখানে কাটাকাটি করলে চলে আসবে, আর মাঝেরটা 5/6। এবার নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট দেখো 52 কী বলেছে। এখানে একটা সূচকের অঙ্ক দিয়েছে, দেখো 4 4 পূর্ণ 0.5কে আমি হাফ লিখতে পারি। 4 টু দি পাওয়ার হাফ মানে কি, √4। 4-এর মাথায় হাফ, এখানে 0.5 মাথায় কত আছে 4, আর এখানে 2-এর মাথায় 4। তো এর অ্যান্সার আমাকে বের করতে হবে। তো এটাকে 4 টু দি পাওয়ার হাফকে আমি 2 লিখতে পারি, আর 0.5 টু দি পাওয়ার 4কে আমি কী লিখতে পারি, 0.5কে আমি হাফ টু দি পাওয়ার 4 লিখতে পারি। এটা যদি উল্টে যায় তাহলে আমি কিভাবে লিখব, 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। এটা আশা করি তোমরা জানো। কোনো ভগ্নাংশ যদি ধরো এরকম থাকলো a টু দি পাওয়ার 8, তো এটাকে আমি 1/a টু দি পাওয়ার -8 এরকমভাবে লিখতে পারি। তো এখানে সেম জিনিস করলাম আমি, ইন্টু এখানে 2-এর পাওয়ার কি আছে 4। তাহলে দেখো এবার কোনো এগুলোর বেস যদি তোমার সেম হয়, এখানে বেসে কি আছে, সবার 2 আছে, তাহলে এখানে গুণ থাকলে, সেম বেসের গুণ থাকলে সূচকের কি হয়ে যায়, এগুলোকে কি বলে, সূচক বলে। তো সূচকের কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, এই যোগ হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 -4 +4, তো মাইনাসে প্লাসে কাটা চলে যাবে, 2 টু দি পাওয়ার 1 পড়ে থাকবে। তো অপশন সি হয়ে যাবে আমার অ্যান্সার। এখানে দেখো কী বলেছে, 5টি ঘন্টা একসাথে বাজবার পর যথাক্রমে 9 সেকেন্ড, 4 সেকেন্ড এবং 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড বিরতিতে বাজলো। প্রথম একসাথে বাজবার পর থেকে 1 ঘন্টায় সেগুলি কতবার একসাথে বাজবে। এক্ষেত্রে দেখো প্রথম আমাদের কী করণীয়, এখানে 5টি ঘন্টা দিয়েছে, যেটা প্রথমটা 9 ঘন্টা পরে বাজে, পরেরটা 4 ঘন্টা পরে বাজে, তারপরেরটা 10 ঘন্টা পর পর বাজে, আর তারপরেরটা ঘন্টা নয়, সেকেন্ড, 8 সেকেন্ড পর পর বাজে। এবার সবগুলো ঘন্টা সবসময় নিশ্চয়ই একসাথে বাজবে না, কিন্তু একটা সময় গিয়ে কিন্তু একসাথে বাজবে। তো সেই সময়টা আমি কীভাবে বের করব, সবগুলোর লসাগু নিয়ে নেব। তাহলে 9, 4, 10 আর 8-এর লসাগু যদি করি, দেখো 4 এখানে 8-এর মধ্যে আছে, তাহলে 4 আলাদা করে ধরার আমার দরকার নেই। তাহলে 9, 8 আর 10-এর যদি লসাগু বের করি তাহলেই আমার হয়ে যাবে। তো এটার লসাগু কীভাবে বের করবো, দেখো 9-এর মধ্যে 9 নিতে হবে আমাকে, দুটো 3 আছে। 8-এর মধ্যে 3টা 2 আছে, তাহলে 8 আমাকে নিতে হবে, কারণ 9-এর মধ্যে কোনো 2 নেই, 8-এর মধ্যেও কোনো 3 নেই, তো 8 নিতে হলো। এখানে দেখো 10-এর মধ্যে একটা 2 আছে, একটা 5 আছে, 2 এখানে নিয়ে নিয়েছি, তাহলে শুধু 5 এখানে নেব। তাহলে কত হয়ে গেল লসাগু, 4টা 8 নং 72 আর 5 360 হয়ে গেল আমার লসাগু। তার মানে 360 সেকেন্ড পর পর সবগুলো ঘন্টা একসাথে একবার বাজবে। তো প্রথমে একবার ধরো বাজলো, তারপরে আবার 36 সেকেন্ড পরে আবার বাজবে, তারপরে ঘন্টাটা আবার 36 সেকেন্ড পরে বাজবে, তারপরে আবার 36 সেকেন্ড পরে 360 সেকেন্ড পর আবার ঘন্টা বাজবে, এইভাবে চলতে থাকবে। তো প্রথম ঘন্টা বাজলো একবার, তারপরে 1 ঘন্টার মধ্যে আর কতগুলো বাজবে, টোটাল 1 ঘন্টা মানে 1 আওয়ার মানে কত, 3600 সেকেন্ড 1 ঘন্টা মানে তো টোটাল সময় আমার কত, 3600, আর কতক্ষণ পর পর বাজছে 360 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত হয়ে গেল 1 প্লাস মানে 10, তাহলে 11 বার টোটাল বাজবে 1 ঘন্টা। এখানে 1 কেন প্লাস করলাম আশা করি তোমরা বুঝতে পারলে। এখানে আমি 10 যেটা পেয়েছি সেটা কিন্তু ইন্টারভেলটা পেয়েছি। তো এখানে একবার বাজলো, তারপরে এখানে একবার বাজলো, তাহলে এখানে একবার বাজলো, এখানে একবার বাজলো। দেখো 3টা ইন্টারভেল পেয়েছি, বাজলো কতবার, 4 বার। সেরকমই 10টা ইন্টারভেল পেয়েছি, তাহলে কতবার বাজবে, 11 বার। এই 10 যেটা পেয়েছি সেটা কতগুলো ইন্টারভেলে বাজলো সেটা আমি পেয়েছি। তা কোশ্চেনে বলেছে আমাকে কতবার একসাথে বাজবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমার 11 বার। নেক্সট 54 কী হবে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 6, 7, 8, 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4, 5, 6, 7, 8 ভাগশেষ থাকবে। এটা তাড়াতাড়ি তোমরা অপশন টেস্ট করেও করতে পারো। তো 5 দিয়ে যদি আমি ভাগ করি সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমি 4 ভাগশেষ পেয়ে যাব।
এবার একটা একটা করে এরকম করে অপশন টেস্ট করে করতে পারো। এবার প্রসেসটা কী হবে সেটা আমি একবার দেখিয়ে দিই। তো প্রথমে এক্ষেত্রে কী করতে হবে, 5, 6, 7, 8, 9 এই তিনটা যে এই যে 5টা সংখ্যা আছে তার লসাগু আমাকে বের করে নিতে হবে। তো এদের লসাগু কী হবে দেখো, এখানে 5 চলে এলো ইন্টু 6, 6-এর বদলে আমি এখানে কী নিব, 6 দেখো 3 ইন্টু 2 আছে, তো 8 যদি নিয়ে নিই আমার এখান থেকে 2 চলে আসবে। 9-এর মধ্যে 3 আছে, তো 9 3-এর সব থেকে বড় গুণিতক 9টা নিয়ে নিব, আর এখানে 7 নিয়ে নিব। তাহলে এটা গুণ করলে কী হবে, 5 8 40, 7 9 63, 63 ইন্টু 40 যদি করি 0, 3 4 12, 2 হাতে থাকলো 1, 4 6 24 আর 25। তো এটা হয়ে গেল আমার লসাগু। এইবার দেখো এইখানে দেখো ভাগ করছি কি দিয়ে, 5 6 7 8 9 দ্বারা ভাগ করছি, আর ভাগ করার পরে ভাগশেষ যথাক্রমে কী থাকছে, 4 5 6 7 8। তো সবগুলোই যদি আমি মাইনাস করি দেখো সবগুলোর ডিফারেন্স কিন্তু আমার 1 পেয়ে যাচ্ছি। 5 দিয়ে ভাগ করলে 4, 6 দিয়ে ভাগ করলে 5, 7 দিয়ে ভাগ করলে 6, 9 দিয়ে ভাগ করলে 8 পাচ্ছি ভাগশেষ। সবগুলোর ভাগশেষ তাহলে ডিফারেন্স কী হয়ে গেল, 1 হয়ে গেল। তো প্রতি ক্ষেত্রে কি 1 অবশিষ্ট থাকলো। তো সেক্ষেত্রে ক্ষুদ্রতম যেই সংখ্যাটা আমি পাবো সেটা কি হয়ে যাবে, লসাগু 2 5 2 0 -1 ইকুয়াল টু 25 19, এটা হয়ে যাবে আমার অ্যান্সার। এটা হচ্ছে তোমার এই অঙ্কের প্রসেস, কীভাবে আমি করব। আর এমনি তোমরা অপশন টেস্ট করেও এটাকে কিন্তু তাড়াতাড়ি করতে পারো। অপশন টেস্ট করে কীভাবে করবে সেটা আমি বলে দিলাম। 5 দিয়ে ভাগ করলে এখানে 4 সব ক্ষেত্রেই থাকছে। তারপর 9 নিয়ে নাও, 9-এর ডিভিজিবিলিটি সহজ। 9-এর কী করতে হয়, ইউনিট ডিজিটগুলো যোগ করতে হয়, যোগ করে যেটা থাকে সেটাই অবশিষ্ট। দেখো 9 9 18, 18 তো ভাগ চলে যাবে আর বাকি পড়ে থাকবে 7, তাহলে এখানে 7 ভাগশেষ থাকবে, তো এটা হবে না, 8 ভাগশেষ থাকতে হবে। তো এই ক্ষেত্রে দেখো 9 কাটা গেলে এখানে 7 আর 1 8 পড়ে থাকলো, এটা হতে পারে। এখানে 9 কাটা গেলে এখানে 8 পড়ে থাকলো, এটাও হতে পারে। তাহলে এটা প্রথমে এলিমিনেট করে দিলাম। এবার তোমরা 6 দিয়ে বা 7 দিয়ে দেখতে পারো এই তিনটার মধ্যে কোনটা যাবে। তো এইভাবে তাড়াতাড়ি করে তোমরা কিন্তু দেখতে পারো, আর না হলে এই প্রসেস ফলো করতে পারো। নেক্সট দেখো, 500 টাকার ওপর 40% ছাড়, 500 টাকার ওপর পরপর 36% এবং 4% ছাড়ের পার্থক্য হলো। প্রথমে 500 টাকার ওপর কি 40% ছাড় দিল, তারপরের বার কী হলো, তারপরের বার 36 আর 4% ছাড় দিল। তো এক্ষেত্রে আমাকে ওই সেম a প্লাস বি প্লাস AB বাই 100-এর ফর্মুলাটা ইউজ করে টোটাল কত ছাড় দিল সেটা আমি বের করে নেব। দেখো ছাড় দিয়েছে কিন্তু এখানে বৃদ্ধি পায়নি, মানে কমেছে, তাহলে এর জায়গায় কি বসাবো, -36। আবার পরে 4% ছাড়, তো 4-এর বি এর জায়গায় -4% বসাবো, -4 বসাবো। তারপর এর জায়গায় -36 ইন্টু বি এর জায়গায় -4 বাই 100। তো এখানে কী হয়ে গেল, -40 প্লাস এখানে গুণ করলে 4 4 16, 4 6 24, সাথে থাকলে 2, 3 6 18 20, -204 বাই 100। তো এখানে মাইনাস এটা 2.24, এটা হয়ে যাবে +2.04 বাই 100। তাহলে কী হলো, -40 প্লাস 2.04, এটা করলে কী হয়ে যাবে 37 গুণটাও এখানে ভুল হয়েছে, 4 6 24, হাতে 2 3 4 12, 144। তাহলে এটা কী হয়ে যাবে 1.44। 1.44 যদি আমি মাইনাস করি কী হয়ে যাবে, পয়েন্ট এখানে 56, এখানে 2 চলে আসলে 38, -38.56 হয়ে যাবে আমার ছাড়ের পরিমাণ। এবার এখান থেকে ডিফারেন্সটা নিয়ে নিই, ডিফারেন্সটা কী হবে, এটাই হয়ে যাবে ডিফারেন্স 1.44। প্রথমে 40% ছাড়, এক্সট্রা যেটা ডিফারেন্স হচ্ছে কার কারণে হচ্ছে, এটার জন্যই হচ্ছে 1.44-এর জন্য। তাহলে 500 টাকার 100 টাকার
উপরে এক্সট্রা যেটা ডিফারেন্স সেটা 1.44% যেহেতু, তাহলে 500 টাকায় সেটা কী হয়ে যাবে, ইন্টু 5 গুণ করে দিই, 4 5 20, 4 5 20, 5 5 7, তো 7.20 টাকা হয়ে যাবে আমার ডিফারেন্স। তো নেক্সট কি বলেছে 56, একটি অংশীদারি ব্যবসায় এ 1200 টাকা 5 মাসের জন্য এবং বি 750 টাকা 4 মাসের জন্য দেয়। যদি ওই ব্যবসায় 450 টাকা লাভ হয় তবে এ এবং বি এর প্রাপ্য লাভের অনুপাত কত? তো এটা পার্টনারশিপের একটা সহজ অঙ্ক। দুজন ব্যবসায়ী এ আছে আর একজন বি আছে। 1200 টাকা দিল 5 মাসের জন্য, টাইমটা দিয়ে দিলাম ইন্টু 5, বি দিল 750 টাকা 4 মাসের জন্য ইন্টু 4। তো এটা ইনভেস্টমেন্ট ইন্টু টাইমের রেশিও আমি পেয়ে গেলাম। এবার কি বলেছে, যদি ওই ব্যবসায় 450 টাকা লাভ হয় তবে প্রাপ্য লাভের অনুপাত। আচ্ছা, অনুপাত তো আমি এখান থেকেই পেয়ে যাব, এটা ইনভেস্টমেন্ট ইন্টু টাইমের রেশিও। তো ইনভেস্টমেন্ট ইন্টু টাইম মানেই কি, প্রফিটের রেশিও। তাহলে এখান থেকে 5 দিয়ে যদি কেটে দিই, 5 দিয়ে কাটলে কি হবে, 5 পনেরো 75, 150, এখানে 15 আর 4 4 পনেরো 60, 600 হয়ে যাবে। 600 দিয়ে যদি কাটি এখানে 2 হয়ে যাবে, 2:1 হয়ে যাবে আমার অ্যান্সার, অপশন সি। তো এই জিনিসটা কিন্তু এখানে শুধু শুধু দিয়েছে, যেটা অঙ্কের কোনো কাজেই লাগবে না, শুধু টাইম নষ্ট করার জন্য, ভাবার জন্য দিয়েছে এটা। এই আবৃত দশমিকটিকে সবথেকে ছোট আকারে ভগ্নাংশ পরিণত করলে হর ও লবের পার্থক্য হবে। আচ্ছা, এইটাকে আমরা প্রথমে ভগ্নাংশে কীভাবে পরিণত করব সেটা দেখে নিই। আচ্ছা, এটার মানে কি, 81-এর উপরে বার দেওয়া আছে, তার মানেটা কি, তার মানে 0.841818181 এরকম রিপিট হতে থাকবে। তো এইভাবে না লিখে কীভাবে লেখা হয়, যেটা রিপিটিং পার্ট থাকবে সেটার উপরে বার বা পৌনঃপুনিক সাইন দেওয়া হয়। এটাকে এইভাবেও লেখা যেতে পারে, 0.84018181 আর 8-এর উপরে একটা পয়েন্ট চিহ্ন, তার মানে 8181 এইভাবে রিপিট হতে থাকবে। তো এবার আমরা এটা থেকে কিভাবে ভগ্নাংশে পরিণত করব সেটা একবার দেখে নিই। তো দশমিক উঠিয়ে আমরা প্রথমে একটা বার টেনে নেব আর সংখ্যাটা লিখে নিই 84181। এবার দেখো কটা সংখ্যার উপরে বার আছে, দুটো সংখ্যা, তো তার জন্য দুটো 9 লিখে নেব। এবার বাকি কটার সংখ্যার উপরে নেই দশমিকের পরে, অবশ্যই দশমিকের পরের সংখ্যাগুলো দেখব, দশমিকের আগের সংখ্যা না। দশমিকের আগে ধরো 10 থাকতো এখানে, তাহলে 10 পূর্ণ এরকম করে লিখে নিতাম, লিখে বাকিটার উপরে আমরা কাজ করতাম। তো এবার দেখে নিই, দুটো সংখ্যার উপরে বার আছে জন্য দুটো 9 বসালাম, বাকি তিনটা সংখ্যার উপরে কিন্তু কোনো বার নেই, তাহলে 3টা 0 এখানে বসিয়ে দেব। এবার দেখো, এবার মাইনাস করব, কি মাইনাস করব এখান থেকে যেই সংখ্যা তিনটার উপরে বার নেই, এগুলো রিপিট হচ্ছে না, 841 এখান থেকে মাইনাস করে দেব। তো এটা হয়ে যাবে আমার ভগ্নাংশে রূপান্তর। তো এখানে কী হয়ে গেল, নিচে চলে এলো 99,000, আর উপরে মাইনাস করলে কত হবে, 0483340। এবার এটাকে ফার্দার সিম্পলিফাই করি, 0 0 কেটে যাবে, এটা দেখো 9 দিয়ে যাবে, কীভাবে বুঝলাম 9 দিয়ে যাবে, তো এটা তো দেখে বোঝাই যাচ্ছে। এটাও দেখো 8 3 3 6 আর 4 10 10 18, ইউনিট ডিজিট 18 হচ্ছে। ইউনিট ডিজিট যদি 9-এর গুণিতক হয় তার মানে কি, সেটা 9 দিয়ে ভাগ করা যায়। তাহলে 9 দিয়ে কেটে নিই, 9 দিয়ে কাটলে নিচে হয়ে যাবে 1100, উপরে হয়ে যাবে কত, 9 নং 81, 23 9 দুগুণে 18, 54, 6 নং 54। এবার আবার 2 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 0। তো এটা আমার সিম্পলিফাই করে কি চলে আসলো, এটা চলে আসলো 5, উপরে আসলো কত 4 6 3, নিচে আসলো 5 5 0।
এবার কি বলেছে, পরিণত করলে হর আর লবের মধ্যে পার্থক্য। এটা হর, এটা লব, তো পার্থক্য করলে কত হবে, 550 মাইনাস 463, এখান থেকে 37 প্লাস 50 করলে কত হচ্ছে, 87 হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কি বলেছে, 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে, যদি 8 দিনে টিউবওয়েলটি বসাতে হয় তবে অতিরিক্ত আর কতজন লোক লাগবে। এটাও টাইম অ্যান্ড ওয়ার্কের একটা অঙ্ক, সিমিলারলি আগে যে অঙ্কটা করলাম সেরকম টাইপেরই। 14 জন লোক 12 দিনে করছে একটা কাজ, যদি 8 দিনে টিউবওয়েলটি বসাতে হয় তাহলে কতজন অতিরিক্ত লোক লাগবে। ওয়ার্ক ডানের পরিমাণ সেম, তো এখানে 14 জন লোক 12 দিনে করছে কাজটা, সিমিলারলি 8 দিনে করতে হবে, 8 দিনে করবে কতজন লোক, এম দিয়ে দিলাম, এম জন লোক, তাহলে এখানে ওয়ার্ক ডান সেম করে নিলাম। তাহলে এম এর পরিমাণ কি হয়ে যাবে, এম এর ভ্যালু কি হয়ে যাবে, 14 ইন্টু 12, নিচে চলে আসবে 8, তো 8 দিয়ে যদি কাটি, এখানে 3 4 12, 4 দুগুণে 8, মানে 7, 7 দুগুণে 14, 2 দিয়ে কাটলে তাহলে 3 7 21 হয়ে গেল। তো অতিরিক্ত কতজন, প্রথমে 14 জন ছিল, এখন অতিরিক্ত আরও 4 জন লোক লাগবে। তো আগের অঙ্কটা যেহেতু এরকম টাইপের ছিল তাই এটা একটু তাড়াতাড়ি করে দিলাম, আশা করি বুঝাতে পেরেছি। নেক্সট অঙ্ক কী বলেছে, 59, একটি দ্রব্যের ওপর পরপর 10, 20, 30% ছাড়ের সমতুল্য ছাড় কত হবে। তো এটাও ওই সেম ফর্মুলা ইউজ করে তোমরা করতে পারো, a প্লাস বি ইন্টু এবি বাই 100 করলে কী হবে, এটা -10 -20 প্লাস -10 ইন্টু -20 বাই 100, এখান থেকে কী হয়ে গেলো, -30 প্লাস 200 বাই 100 মানে 2, তাহলে -28 হয়ে গেল। আবার -28 আর 30-এর মধ্যে সেম ফর্মুলা ইউজ করবো, -28 -30 প্লাস -28 ইন্টু -30 বাই 100, -58, মাইনাসে প্লাস, এখান থেকে একটা শূন্য কেটে দিলাম, 3 8 24-এর 4 হাতে থাকলো 2, 3 দুগুণে 6 7 8, 8.4, তো এটা করলে কী হয়ে যাবে, 49.6%। তাহলে দেখো এখানে কিন্তু 49.6 কোনো অপশনেই নেই, কাছাকাছি কোনটা আছে, দেখো অপশন বি আছে, তাহলে এটাই হয়ে যাবে আমার অ্যান্সার, 49.5%। নেক্সট দেখো কি বলেছে, একটি 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে 105 মিটার লম্বা একটি ব্রিজ পার হতে সময় নেবে। এরকম টাইপের অঙ্ক আগে যে প্র্যাকটিস সেট করেছিলাম সেগুলোতেও কিন্তু পেয়েছি। একটা ট্রেন একটা ব্রিজকে পার করছে, অতিক্রম করছে, তার মানে কি, ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য প্লাস সেই ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তো ডিস্টেন্সটা কী হয়ে যাবে, ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। তো ট্রেনের লম্বা দেওয়া আছে 70 মিটার, তাহলে ডিস্টেন্স আমি কী পেয়ে গেলাম, 70 প্লাস 105 মানে 175 মিটার আমার ডিস্টেন্স হয়ে গেল। ট্রেনের গতিবেগ 75 কিলোমিটার আছে, এবার এখানে মিটার আছে, এখানে কিলোমিটার পার আওয়ারে আছে, ঘন্টায় 75 কিলোমিটার, তো কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমি মিটার পার সেকেন্ডে করতে যাই, কত দিয়ে গুণ বা ভাগ করতে হয়, 5/18 দিয়ে। তিন দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 5 15, 3 6 18, 125/6 হয়ে যাবে আমার ট্রেনের গতিবেগ, এত মিটার পার সেকেন্ড। এবার আমাকে যেহেতু টাইম বের করতে বলেছে, তো টাইম ইকুয়াল টু কী হয়, ডিস্টেন্স বাই স্পিড, সেই ওই একই ফর্মুলার উপরেই সব কিছু হবে, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাহলে টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড করে দিব। এখানে ডিস্টেন্স কত, 175, আর এখানে টাইম কত আছে, স্পিড কত আছে, 125 ইন্টু 6, উল্টে গেল, 25 দিয়ে দিলে 5 পজিশন 125, 7 পজিশন 175, 6 7 42/5, ভগ্নাংশে করলে কোনটা হবে, 5 8 40, 42, অপশন বি হয়ে যাবে অ্যান্সার। তো 2016-র যে এসএসসির গ্রুপ সি গ্রুপ ডির কোশ্চেনটা, সেটাতে এই 45 থেকে 60 15টা অঙ্কই এসেছিলো। তো আজকের প্র্যাকটিস সেটে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট প্র্যাকটিস সেট নিয়ে। তো আজকের মতো ধন্যবাদ।